ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের কেউ বসবাস করবে, তার মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকবে যে আমার কখন যেন রড আমার মাথার উপরে পড়ে বা কখন যেন পলেস্তারা খসে ফ্যান আমার মাথার উপরে পড়ে। তো এটা তো মানসিক স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতি। কোনো রোগী মারা গেলে আমরা দেখা যায় সরাসরি প্রথমে আমরা চিকিৎসককে দোষারোপ করি, চিকিৎসক তার দায় আছে কিনা বা হসপিটাল ইকুইপমেন্টের কোনো সমস্যা কিনা, হসপিটাল ব্যবস্থাপনা অন্য সমস্যা আছে কিনা বা নার্সটা অদক্ষ হওয়ার কারণে ঘটেছে কিনা, অর্থাৎ সংকটটা উভয় কেন্দ্রিক। আবার দেখবেন চিকিৎসকদের মধ্যে একটা প্রবণতা আছে, তার পছন্দের হসপিটালে তিনি রেফার করেন। শুধু আইনের মাধ্যমে না, আমাদের মনোজগৎটাকে চেঞ্জ করে ফেলতে হবে। আমাদের সত্যিকার মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। একজন ডক্টর তার রোগীর প্রতি মানবিক হতে হবে, রোগীকেও সংবেদনশীলতার সাথে চিকিৎসাটা গ্রহণ করতে হবে। হসপিটাল কর্তৃপক্ষকে ব্যবসা হিসেবে দেখা যাবে না, সেবা হিসেবে দেখতে হবে। প্রিয় দর্শক, মেডিভেস নিউজরুমে স্বাগত জানাচ্ছি। আবু নাঈম মনির। বরাবরের মতোই স্বাস্থ্য খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে। আমরা কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট আবিদ আজম। আবিদ ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ এবং মেডি ভয়েসের যারা দর্শক আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, এর মধ্যে অনেকগুলো বিষয় হচ্ছে একেবারে মেডিকেল যারা পড়াশোনা করেন ছাত্রদের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। আপনি ইতিমধ্যেই জেনে গেছেন বা অবগত হয়েছেন মেডিকেলের ছাত্রাবাসগুলোর বেহাল দশা, বিশেষ করে পুরনো যে মেডিকেল কলেজগুলো আছে যেগুলো, সেগুলোতে ছাত্রাবাসগুলোতে পলেস্তারা অনবরত খসে পড়ছে। এমনও হয়েছে যে একটা শিক্ষার্থী হেঁটে যাচ্ছে, 2 সেকেন্ড আগে একটা পলেস্তারা পড়লো, যে পলেস্তারা পড়লে পরে ওই শিক্ষার্থীর দুনিয়ায় বেঁচে থাকা হয়তো অনিশ্চিত হয়ে পড়তো। এরকম ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীদের। ক্লাস এবং ছাত্রাবাস দুটোতে একই পরিস্থিতি। আসলে এই যে বেহাল পরিস্থিতি, এবং এই শিক্ষার্থীরা হচ্ছে বলা যায় যদি বুয়েটের ইঞ্জিনিয়ারদেরকে ধরেন বা প্রকৌশল বিদ্যায় যারা পড়াশোনা করে বা চিকিৎসা বিদ্যায় যারা পড়াশোনা করে, তারা স্বাভাবিকভাবে কিছুটা অগ্রসর শিক্ষার্থীদের অংশ। এরকম একটা শিক্ষার্থীদের এই বেহাল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়াটা আপনি কীভাবে দেখছেন? এটা আসলে মনির ভাই খুবই দুঃখজনক ব্যাপার যে অগ্রসর এসব শিক্ষার্থী যারা মেধাবী এবং সমগ্র জাতির সম্পদ, মেডিকেলের শিক্ষার্থীরা, বুয়েটের শিক্ষার্থীরা বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, সকল শিক্ষার্থীরাই জাতির সম্পদ। বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীদের কথা যদি বলি, তাদের যেভাবে আবাসন সংকট এবং পুরনো জরাজীর্ণ ভবনে তারা থাকছেন এবং সেখানে যে ঝুঁকির মুখে পড়ছেন, এবং আমরা দেখলাম যে ভূমিকম্প হলো যে একটা বড় মাত্রার, সেখানে সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এবং বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বরিশাল এবং রংপুরের এই কয়েকটা বিভাগের মেডিকেল কলেজ অধিকাংশই অনেক পুরনো, মানে শতবর্ষের কাছাকাছি হয়েছে। দেখা যাচ্ছে যে ভবনের পালেস্তারা খসে যাচ্ছে বা পাইলিংয়ের রড সেখানে দুর্বল হয়ে ঝুঁকি তৈরি করছে, এবং আবাসন সংকট তো রয়েছেই। এখন এই যে অগ্রসর শিক্ষার্থী যারা, আমাদের আগামীর যারা বাংলাদেশের কর্ণধার, বাংলাদেশের দেশ জাতি যাদের কাছ থেকে সেবা নিয়ে উপকৃত হবে, তাদেরই যদি আমি এতটা একটু আবাসনের এবং বাসস্থানের, নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে না পারি, তো এটা তো আমি বলবো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের সামগ্রিক বাংলাদেশের এই অবকাঠামোগত দুর্বলতার একটা রুগ্ন প্রদর্শন হয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমি দেখলাম যে টেলিভিশনেও দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের যেই ভবনটিতে থাকতে দেওয়া হয়েছে, ছাত্রাবাস আছে, সেটা শতবর্ষের পুরনো এবং বিভিন্ন জায়গায় ভবনের পলেস্তারা খসে যাচ্ছে। তারপরে সেখানে ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতিতে তারা বাস করছেন। এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের আবাসন সংকট এবং এই জরাজীর্ণ ভবনের এই ঝুঁকি থেকে তারা ক্ষোভের প্রকাশ হিসেবে কিন্তু নবীনবরণ অনুষ্ঠান বয়কট করেছে। 2024 এবং 25 সালের যে নবীনবরণ হওয়ার কথা ছিল সেখানে তারা অংশ নেয়নি। জি, ছামেকের শিক্ষার্থীরা। অর্থাৎ এতটা যারা এতটা মেধাবী, এতটা হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী থেকে বাছাই করে কিছু শিক্ষার্থী নেওয়া হয় প্রতি বছরে। তো তাদেরকেই যদি আমি এতটা অনিরাপদ তার মধ্যে রাখলাম, তারা ঘুমিয়ে আছে বা সেখানে বসবাস করছে, যে কোনো মুহূর্তে তাদের গায়ে ইট কংক্রিট খসে পড়লো, পলেস্তারা খসে পড়লো, এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তো সুতরাং আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা এই দাপ্তরিক জায়গা থেকে বলা হয়েছে যে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য আমরা ভবন নির্মাণ করছি বা ব্যবস্থা করছি। যতই আশ্বাস দেয়া হোক সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার, 1 বছর 2 বছর বা একটা সময়ের ব্যাপার। আমার মনে হয় যে এই ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে, সেটা শুধু ঢামেক না, অন্যান্য মেডিকেল কলেজ, বিভিন্ন জেলা আছে, বিভাগ আছে, তাদেরকে সেখান থেকে সরিয়ে আবাসিক অন্য কোনো ভবনে ভাড়া নিয়ে সেখানে মানে এই বিশেষ সময়ের জন্য যেটা বিশেষ সময়ের জন্য আমার মনে হয় যে তাদেরকে যদি স্থানান্তর করা হয় এই ঝুঁকিটা থাকবে না। সেখানে আমাদের নারী শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্ররা রয়েছেন। তো এটা তো খুবই দুঃখজনক। এবং যেভাবে সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী মারা গেলেন, আবিদ ভাই, আসলে এটি ভূমিকম্পের পরে স্বাভাবিকভাবে যেসব মেডিকেল কলেজগুলোর এই ছাত্রাবাস বা তাদের ক্লাসরুমগুলো ভঙ্গুর অবস্থায় আছে আর কি, বা দিয়ে এগুলো শতবর্ষীয় অনেকগুলো ভবন আছে, এখানে কিন্তু কর্তৃপক্ষ খুব নড়ে চড়ে বসেছেন। তারা আসলে 15 দিনের জন্য ছুটির আয়োজন করলেন, শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হলো 15 দিনের জন্য। এই যে 15 দিনের ছুটি দেওয়া, এর মাধ্যমেই কি তারা পরবর্তী সময়ে যে কোনো রকমের ঝুঁকি যদি তৈরি হয় বা স্থায়ীভাবে ঝুঁকি এড়ানোর কোনো পথকে এর মধ্যে পাওয়া সম্ভব, সমাধান পাওয়া সম্ভব? আসলে আওয়ামী লীগ যে বিগত সময়ে 17 বছর বা 18 বছর, তত্ত্বাবধায়কের 2 বছর সহই আমি বলবো, বাংলাদেশটাকে একটা বধ্যভূমি বানিয়ে গেছে। আমাদের দেশের শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, ইকোনমি সব খাতকে যেভাবে ধ্বংস করেছে, বিশেষ করে স্বাস্থ্য খাতে যেভাবে দুর্নীতি করা হয়েছে। আমাদের একজন স্বাস্থ্য বিভাগের একজন মন্ত্রণালয়ের একজন সামান্য ড্রাইভারকেই আমি দেখেছি 400 কোটি টাকার মালিক সে। তো এই অবস্থাটা কিন্তু আসলে দীর্ঘদিনের, ফলে এই দুর্নীতি, অব্যবস্থাপনা, এই রাহাজানি, নৈরাজ্যের ফলেই কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরেও কেন এই অবস্থাটার পরিবর্তন করা হলো না, বা এখনও শিক্ষার্থীদের সেই ঝুঁকির মধ্যে রাখা হয়েছে, মৃত্যুর মুখে তারা আছে আমি বলবো অনেকটা, এবং যেই কারণে ভূমিকম্পের পরে 15 দিনের ছুটি দিতে বাধ্য হয়েছেন তারা, কারণ একজন শিক্ষার্থী মারাও গেছেন। তো ঢাকা ইউনিভার্সিটিতেও ছুটি দেওয়া হয়েছে, আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ছুটি দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই ছুটিদানের মধ্য দিয়ে আমরা কয়েকটা ইউনিভার্সিটিতে দেখেছি যে সেখানে ইঞ্জিনিয়ারিং যারা আছেন তারা ভবনগুলোকে পরীক্ষা করছেন যে বসবাস উপযোগী আছে কিনা, বা কিছু ভবনে সেখানে পুনর্নির্মাণ বা কিছুটা মেরামত করে থাকার উপযোগী আছে কিনা সেটা দেখছেন। ঢাকা মেডিকেলেও তাই আমরা যেটা দেখলাম, সেখানেও ভবনগুলো পরীক্ষা করে দেখছেন তারা, ইঞ্জিনিয়াররা যারা ভবন নির্মাণ সংশ্লিষ্ট আছেন, কর্তৃপক্ষ আছেন। তো তারা এর মাধ্যমে আমার মনে হয় যে সাময়িক একটা কিছুটা ব্যবস্থা হতে পারে যে এখানে হয়তো বা 1 বছর থাকতে পারবে, 2 বছর থাকতে পারবে, কিন্তু ঝুঁকিটা কিন্তু যাচ্ছে না। আমি যখন একটা ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের বা কেউ বসবাস করবে, তার মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকবে যে আমার কখন যেন রড আমার মাথার উপরে পড়ে, বা এই কখন যেন পলেস্তারা খসে ফ্যান আমার মাথার উপরে পড়ে। তো এটা তো মানসিক স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতি। তো একটা শিক্ষার্থী কিভাবে এই ঝুঁকির মধ্য থেকে পড়াশোনা করবে? তো মেডিকেলের পড়াশোনা তো সাধারণ পড়াশোনার মতো না, এটার তো আরও শ্রম, আরও ডেডিকেশন দাবি করে। তো আমার মনে হয় যে এটার স্থায়ী সমাধান দরকার, এবং কিছু ভবনকে স্থায়ীভাবে পরিত্যক্ত ঘোষণা করা উচিত।
এটা যদি কর্তৃপক্ষ করতে পারেন এবং যারা এখন সেখানে বসবাস করছে ঝুঁকি নিয়ে 15 দিনের ছুটি শেষ, তা আমার মনে হয় তাদের নিরাপদ অন্য জায়গা, অন্য ভবন ভাড়া নিয়ে তাদেরকে স্থানান্তর করা উচিত। ঝুঁকির মধ্যে কোনো রকম ঝুঁকির মানে নেওয়া উচিত না এক্ষেত্রে। আপনার কথায় ঝুঁকিতে থাকলে তারা স্বাভাবিকভাবে মানসিকভাবে কিছুটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে অথবা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। তো এটা যদি চলতে থাকে তাহলে চিকিৎসক তো মানুষের মনের ট্রিটমেন্ট করবেন বা শারীরিক ট্রিটমেন্ট করবেন। এখন তারা যদি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্য দিয়ে তারা যায়, এরা আসলে নিজেরাই তখন স্বাস্থ্যসেবার জন্য উপযোগী থাকবে কিনা, আপনি কি মনে করছেন বিষয়টা? না, নিজেরা মোটেও স্বাস্থ্যসেবার উপযোগী থাকবেন না। কারণ আমাদের যারা চিকিৎসা তো একটি মহান পেশা, আমাদের যারা চিকিৎসা আছেন, নার্স আছেন বা সংশ্লিষ্ট অনেক হাসপাতালগুলো কর্মকর্তারা আছেন, স্বাস্থ্য খাতের বিশাল একটা পরিবার, বিশাল একটা সেক্টর। তো আমরা দেখছি যে চিকিৎসকরাও তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের রাস্তায় যেতে হচ্ছে। তারপরে যেহেতু একটা নৈরাজ্যকর পরিস্থিতি এখনও আছে, এখনও সেই পুরনো সেটেলমেন্টই আছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরেও এত বড় একটা রক্তাক্ত বিপ্লব হয়েছে আমাদের। কিছু লোক শুধু সরে গিয়েছে, 1000-2000 লোক পালিয়ে গিয়েছে, আর সেই নৈরাজ্যকর সেই বিশেষ একটি পরিবারের নিয়ন্ত্রণে ছিল আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, সেটাই কিন্তু আংশিকভাবে আছে বা হয়তোবা কিছুটা হাত বদল হয়েছে। ফলে আমাদের এখনও আমরা দেখছি যে ইন্টার্ন চিকিৎসক বা MBBS যারা করে শেষ করেছেন, তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখনও রাস্তায় আছেন। 20,000-25,000 টাকা সামান্য বেতনে তারা এক রকমের মানে মানবেতর জীবনযাপন করছেন। তো এর পাশাপাশি আবার যারা শিক্ষার্থী আছেন, তারাও যদি এই ঝুঁকি নিয়ে ক্লাস করেন, যেটাকে স্মরণকালের ইতিহাসে যেভাবে মানে নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলো ঢামেকের শিক্ষার্থীরা, এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি জানি না এর জন্য এই ইন্টারিম সরকার লজ্জিত বা বিব্রত কিনা। আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন, তিনি তো আসলে আমি বলবো যে অযোগ্য বলবো না, তিনি নিজেই তো অসুস্থ থাকেন, তিনি নিজেই 12 মাস অসুস্থ থাকেন, চিকিৎসার জন্য বিদেশে চলে যান। তো একজন স্বাস্থ্যমন্ত্রী নিজেই যদি অসুস্থ থেকে, উপদেষ্টা নূরজাহান বেগম, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি চিকিৎসার জন্য তিনি মন্ত্রণালয়ে আমরা গেলে দেখি যে তিনি বিদেশে গেছেন, বিদেশে বিভিন্ন অজুহাতে যান, চিকিৎসার জন্যও কিন্তু যান। অর্থাৎ বিগত ফ্যাসিবাদী সময়ের মন্ত্রীদের মতো, রাষ্ট্রপতি বা মন্ত্রীদের মতো তিনিও কিন্তু এদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা রাখতে পারছেন না। উন্নত বিশ্বে উন্নত হাসপাতালে তিনি চিকিৎসার জন্য যান। সুতরাং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কি ভঙ্গুর অবস্থা, এটাই কিন্তু একটা এক্সাম্পল। আমাদের শিক্ষার্থীদের মনোজগৎ বা তাদের যদি সত্যিকার অর্থে চিকিৎসকদের কাছ থেকে সঠিক ট্রিটমেন্ট আমরা পেতে চাই, স্বাস্থ্যসেবা পেতে চাই, তাদেরকে আমাদের ভালো রাখতে হবে। এবং এই যে সংকট আছে, এই যে একটা নৈরাজ্য আছে, এই যে অব্যবস্থাপনা আছে, এটা সমাধান করতে হবে। এক্ষেত্রে তড়িৎ পরামর্শের কথা আপনি বলেছেন যে তাদেরকে স্থানান্তরের আবাসনের ব্যবস্থা যদি করা যায়। এটা ছাড়াও শিক্ষার্থীদের সাথে রাষ্ট্রের অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখছি না। এবং ঢাকা মেডিকেল কলেজ ছাড়া বাকি অন্যান্য মেডিকেল কলেজগুলোতে কিছু না কিছু হলের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ঢাকা মেডিকেল কলেজ এদিক থেকে একেবারে পেছানো, সলিমুল্লাহ মেডিকেল কলেজ অনেকটা পেছানো। তাদের জন্য আসলে রাষ্ট্র, এই যে নতুন সরকার হয়তো আসবে বা নির্বাচন হবে, এই অবস্থার মধ্য দিয়েই কি আমাদেরকে দিন পার করা উচিত, নাকি তড়িৎ কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার? যেহেতু আমরা ভূমিকম্প প্রবণ একটি অঞ্চলের মধ্যে আমরা আছি, যখন তখন আরও ভয়াবহ ডিজাস্টারের মুখোমুখি হতে পারে, আমাদের দীর্ঘমেয়াদী অপেক্ষা মানে থাকা উচিত হবে, নাকি তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার? এটা তো আসলে আমরা তো এটা তো পরিষ্কার যে তাৎক্ষণিক ব্যবস্থা তো নেওয়াই উচিত। কারণ আপনার আগুন লেগেছে কোথাও, আগুন লেগেছে, এটা তো আপনি তড়িৎ গতিতে সব রকম আমলাতান্ত্রিক নিয়ম কানুন, অনুমতি বা ফান্ডিং তোয়াক্কা না করে তো আপনি আগুনটা নেভাবেন। কিন্তু আমাদের এখানে আমলাতান্ত্রিক অদ্ভুত কিছু সিস্টেম আছে। ধরেন সচিবালয়ে কোনো একটা পানির গ্লাস কিনতে হবে, কোনো একটা পানি খাওয়ার জন্য একটা গ্লাস দরকার, সেইটা 3, 4 বা 5টা ধাপ পার হয়ে একটা পানির গ্লাস কিনতে হচ্ছে। তো আমলাতান্ত্রিক এই যে ব্যবস্থা,
এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ধরেন ঢাকা মেডিকেল থেকে একটা রিকোজিশন যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় সেটাকে পাশ করবে, পাশ করে আবার সেটা বড় পরিষদ মানে উপদেষ্টা পরিষদে বড় বিষয়গুলো হলে সেখানে পাশ করতে হবে। এই যে মানে আমাদের আমলাতান্ত্রিক ব্যবস্থায় এই যে দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু মানে রোগী আসিবার পূর্বেই ডাক্তার মারা গেল, এরকম অবস্থা। এতদিন রোগী মারা যেত, এখন ডাক্তার নিজেই মারা যাচ্ছে। এর ফলে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, মানে অবস্থা আগের মতোই থেকে যাচ্ছে, বারবার দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। আমি বলবো যে এই যে সমস্যা, এই আবাসন সংকট বা এই জরাজীর্ণ ভবনের অবকাঠামো যে সংকটটা, তড়িৎ গতিতে এটা ব্যবস্থা নেওয়া উচিত। কারণ একজন শিক্ষার্থী যে মারা গেছেন, বারবার বলছি আমি, তো এটা তো এই দায়টা কে নেবে? এই দায়টা তো এই রাষ্ট্রযন্ত্রের। এটা তো একটা সিস্টেমেটিক কিলিং করা, মানে কিলের মানে হত্যার শিকার হয়েছে এই ছেলেটি। তো এই দায়টা কে নেবে? এটার জন্য কি তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে? তো এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, এটা সব ধরনের মানে আমি বলবো যে সিস্টেমেটিকভাবে এই তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়া উচিত এই সমস্যা সমাধানের। আবিদ ভাই, একটু আপনাকে জানাতে চাই যে ওই শিক্ষার্থী যে মারা গেলেন সেই শিক্ষার্থী কিন্তু বাজার করতে গিয়ে পাশের একটা ভবন দেয়াল খসে পড়ে, পলেস্তরা খসে করার পরে পলেস্তরা সম্ভবত একটা সাইডই ধসে পড়ে আর কি দেয়ালের, এখানে সে মারা যায়। কিন্তু সে যে সলিমুল্লাহ মেডিকেল, সেটাও তো রাষ্ট্রের দায়। সেটাও তো এই ভবনটা রাজুক অনুমতি দিয়েছে, এখানে বিএনপি, আওয়ামী লীগ বা অন্য দলের দেখা যাচ্ছে পুরনো ভবন, কিছু টাকা দিয়ে রাজুককে সেটা সে ধরেন মানে ভবনটাকে বসবাস করেছে, পরিত্যক্ত ঘোষণা করা হয় নাই, সেটাও তো রাষ্ট্রের দায়। একই বিষয় এখানে। না, ওখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থী মারা গেছেন এই দুর্ঘটনায়, কিন্তু সেই যে হলে অবস্থান করে সেই হলের অবস্থা কিন্তু ভালো না। আমি দেখেছি সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে, আমি নিজেও গিয়েছি। আমরা চাই যে যারা এই আমাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, আমাদের মনের ট্রিটমেন্ট করার জন্য, আমাদের শরীরের ট্রিটমেন্ট করার জন্য যারা তৈরি হচ্ছেন, আমাদের সুস্থতার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন, তাদের মনোজাগতিক যে বিষয়টি, সে এরকম একটা পীড়ার মধ্যে, একটি মানে চাপের মধ্যে, একটি অস্থিরতার মধ্যে দিয়ে তাদের মানসিক স্বাস্থ্যটাও ভালো রাখা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের দায়িত্ব। এই বিষয়ে রাষ্ট্র মনোযোগী হবেন। রাষ্ট্র মনোযোগী হতে গিয়ে তারা যেন সময় কিল না করেন, মাসের পর মাস, বছরের পর বছর তারা যেন পালন না করেন, এবং এখানে কোনো রকমের কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে যেন সিদ্ধান্ত প্রত্যাশা করি। আমরা পরের প্রসঙ্গে যাবো, সেটা হচ্ছে আপনি জানেন যে অঙ্গ প্রতিস্থাপন আইনটি সংশোধন হয়েছে। এখানে আগে মানে একেবারে ফার্স্ট গ্রেডে যে আত্মীয় স্বজন আছে, ব্লাডের রক্ত সম্পর্কে যে আত্মীয় স্বজন আছে, তারা ছাড়া অন্যরা চাইলে আমাকে কিডনিটা দিতে পারতো না, আমাকে চোখটা দিতে পারতো না, বা কিছু লিমিটেশন ছিল। তো এই যে ইমোশনাল ডোনারদেরকে এই সংশোধিত আইনে যে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিভাবে দেখছেন? এটা আসলে না থাকার কারণে কি কি অসুবিধা ছিল, এখন হওয়ার কারণে কোন কোন দিক থেকে আমরা উপকৃত হব? ইমোশনাল ডোনারদের মানে অঙ্গ প্রতিস্থাপনে একটি গেজেট সরকার করেছে। আমি মনে করি এটা অত্যন্ত যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে। কারণ বাই ব্লাড, যাদের রক্ত সম্পর্কের বাইরে এতদিন আসলে অঙ্গ প্রতিস্থাপন করার অনুমতি ছিল না, এখন ইমোশনাল ডোনার যারা মানে অঙ্গ প্রতিস্থাপনের অনুমতি পেলেন, এর বাইরেও কিন্তু ডেড মানে যারা মৃত ঘোষণা করা হয় যাদেরকে, তাদের থেকেও মানে অঙ্গ নেয়ার একটি সিস্টেম আছে। তো ইমোশনাল ডোনারদের যেহেতু স্বামী, স্ত্রী, বন্ধু বা যাদের সঙ্গে অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকবে না, এমন যে কারো কাছ থেকে কিন্তু এখন নেওয়া যাচ্ছে। এই ইমোশনাল ডোনার নাম দেওয়া হয়েছে। এটার মাধ্যমে আমার মনে হয় যে আমাদের স্বাস্থ্য খাতে একটা নতুন একটা দিগন্ত সৃষ্টি করবে অঙ্গ প্রতিস্থাপনের এই নতুন আইনের কারণে, নতুন নীতিমালার কারণে। আর এর বাইরে আমরা দেখেছি যে এর আগেও যেহেতু বায়োলজিক্যাল যে সম্পর্কটা বা ব্লাডের রক্তের সম্পর্ক, বাবা মা বা পরিবারের অন্য সদস্যের মানে অঙ্গ প্রতিস্থাপন করা যেত না, কিন্তু ঠিকই কিন্তু করা হতো নানা রকম দুর্নীতি বা পাচারের মাধ্যমে, অর্থনৈতিক সুবিধা দিয়ে, বা এক ধরনের নৈরাজ্যকর একটা পরিস্থিতি ছিল, বা ভুয়া সনদ দেখিয়ে করা হতো। যেমন ধরেন কেউ কারো ভাই বোন না বা বাবা মা রক্তের সম্পর্ক নেই, কিন্তু একটা ভুয়া সার্টিফিকেটের মাধ্যমেও এটা করা হতো। তো এই নীতিমালাটা নতুন করে যোগ করার কারণে আমার কাছে মনে হয় যে এটা দূর হবে, এবং আগের মধ্যে যে একটা সিন্ডিকেট ছিল,
কোটি কোটি টাকায় কিন্তু বিক্রি হতো এই জি অঙ্গ প্রত্যঙ্গ, সেটা হোক কিডনি বা লিভার, এই অঙ্গগুলো। তো এখন এর মাধ্যমে, এই আইনটার মাধ্যমে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা সহজতর হলো। একজন বন্ধু আরেকজন বন্ধুকে যদি কিডনি দান করে, সেটা তো একটা মহত্তম মহৎ ব্যাপার। কাজ। এবং আপনি জানেন যে এর মাধ্যমে কোনো আর্থিক লেনদেন করা যাবে না, কিন্তু আমরা কিন্তু হামেশা দেখি যে আর্থিক লেনদেনের মাধ্যমে মানে বিভিন্ন মানুষ অভাবের বশবর্তী হয়েও কিন্তু মানে অঙ্গ, কিডনি বিক্রি করছেন। এটা আইন পরিপন্থী ব্যাপার, এবং এসব ক্ষেত্রে যদি আইনের ব্যত্যয় ঘটে, আমরা এই গেজেটে দেখেছি যে সেক্ষেত্রে 10 বছরের কারাদণ্ড বা অন্যান্য শাস্তির বিধান রাখা হয়েছে। আমার মনে হয় যে নতুন এই গেজেটের মাধ্যমে আমাদের যারা মানে এই যাদের অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হবে, তারা এই সুফলটা ভোগ করতে পারবে। আমার কাছে বিষয়টা ইতিবাচক লেগেছে, এবং সংশ্লিষ্ট যারা এই গেজেটটি প্রকাশ করেছেন স্বাস্থ্য বিভাগের, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। জি, আসলে এটি ধন্যবাদ পাওয়ার যোগ্য একটি কাজ। কারণ হচ্ছে ওই সময়ে, মানে যেই সময়ে তারা কাজটি করেছেন আর কি, সংসদ নেই, প্রতিনিধি নেই, সংসদ সদস্য নেই, নির্বাচিত প্রতিনিধি, তারা মানে আইনটি করেছেন এবং তারা এটা খুব যুগ উপযোগী হয়েছে। জি, এটি আমরা মনে করি যে আমাদের নাগরিক যারা আছেন, অসুস্থ যারা রোগী যারা আছেন, তাদেরকে এই রকমের একটি দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুফল ভোগ করবে সবাই। আমরা পরের প্রসঙ্গে যাব। আমাদের অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন, তাদের সবাইকে আমরা চেষ্টা করি যে গণমাধ্যম কর্মীর কাছ থেকে উনি স্বাস্থ্য খাতটা কীভাবে দেখেন, উনি স্বাস্থ্য সেবা নীতিকে কী কী সমস্যা ফেস করেন, উনি স্বাস্থ্য খাতের কোন কোন জায়গায় স্বাস্থ্য খাতটাকে দেখতে চান, নানাগুলো বিষয় আমরা নিয়ে আসার চেষ্টা করি। আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো। সেটা হচ্ছে আমাদের রোগীরা প্রায় দেশের বাইরে চলে যান। আসলে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের সেবা ভালো নয় এই কারণেই যান, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? আপনি আপনার জায়গা থেকে কী দেখছেন, কী মনে করেন, আপনার পর্যবেক্ষণ কী? আপনার প্রশ্নের ভেতরেই ভাইয়া উত্তরটা আছে। আমাদের মানে বাংলাদেশের স্বাস্থ্য খাতের নানা রকম নৈরাজ্যকর পরিস্থিতি, অব্যবস্থাপনা, দুর্নীতি, তারপরে ফ্যাসিবাদী কাঠামো মানে ছিল, আছে, বা ভবিষ্যতেও হয়তো বা থাকবে। আমার মনে হয় না কতটুকু চেঞ্জ করা সম্ভব হবে। কারণ এখানে ধরেন একটা টোটাল একটা মানে একটা চেইন অফ কমান্ড যেমন আছে, বা বিশাল একটা গোষ্ঠী আছে, চিকিৎসক, হসপিটাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ, তারপরে রোগী, মানে অনেক, এবং মানে সবাই আমার কাছে মনে হয়েছে যে মোটা দাগে মানে স্বাস্থ্যটাকে মানে সেবা মনে না করে এটাকে মনে করা হয় এক ধরনের ব্যবসা, মানে হাসপাতাল ব্যবসা বলে একটা কথা আছে। তো যারা সরকারি অঙ্গনে দায়িত্ব পালন করেন, গুটিকয় ব্যতিক্রম ছাড়া আমার কাছে মনে হয়েছে তারা, ডক্টররা, তাদেরকে শ্রদ্ধা রেখেই বলি, জাস্ট একটা জব করছেন। একজন ডক্টর দেখেন, মানে তিনি 1 ঘন্টায় 50 থেকে 60 জন রোগী দেখছেন। তাহলে কয় মিনিট সময় পাচ্ছে প্রতিটা রোগী? একজন যে কোনো মেডিসিন বিভাগে একজন ডক্টর, তিনি একজন রোগীর কাছ থেকে যদি 10 মিনিটও সময় না দিতে পারেন, তিনি কি প্রেসক্রিপশন করবেন, কি আপনার পরীক্ষা দিবেন তাকে, যে পরীক্ষাগুলোর মাধ্যমে তার আগে ট্রিটমেন্টের আগে তো তার রোগটাকে শনাক্ত করতে হবে। তো এই অব্যবস্থাপনা আছে আমাদের। তারপরে আবার কোনো রোগী মারা গেলে আমরা দেখা যায় সরাসরি প্রথমে আমরা চিকিৎসককে দোষারোপ করি, চিকিৎসক তার দায় আছে কিনা, বা হসপিটাল ইকুইপমেন্টের কোনো সমস্যা কিনা, হসপিটাল ব্যবস্থাপনা অন্য সমস্যা আছে কিনা, বা নার্সটা অদক্ষ হওয়ার কারণে ঘটেছে কিনা, অর্থাৎ সংকটটা উভয় কেন্দ্রিক। আবার দেখবেন চিকিৎসকদের মধ্যে একটা প্রবণতা আছে, তার পছন্দের হসপিটালে তিনি রেফার করেন, এবং ধরেন কোনো একজন রোগীকে মানে হয়রানিমূলক কোনো একটা পরীক্ষা দরকার নাই, সেটা তিনি দিয়ে দেন, বিভিন্ন রকমের মানে তার অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলে দেন। হয়তোবা সেটা একেবারেই তার স্বার্থ সংশ্লিষ্ট, হয়তোবা ওই হসপিটাল থেকে তিনি কমিশন পাচ্ছেন, বা তিনি যে হসপিটালে আছেন তার সেই হসপিটালের ব্যবসাটা এজন্যে ভালো হবে। একটা পরিসংখ্যানে দেখা গেছে 2018 বা 19 সালের, যে আমাদের যেই সার্জারিগুলো হয় আমাদের প্রসূতি মায়েদের, সেগুলো এই ডেলিভারিগুলোর মধ্যে, সিজারগুলোর মধ্যে 60% হলো অদরকারি। তো এই অবস্থাটা কিন্তু অতীতেও ছিল বা এখনও আছে। তো চিকিৎসক যারা আছেন, সবাই না,
বড় একটা অংশ আমি মনে করি এই যে এই নৈরাজ্যকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, অর্থাৎ তিনি কিন্তু একজন তার কাছে যেই পেশেন্টটি যাচ্ছেন তাকে একজন বাণিজ্যের একজন ক্লায়েন্ট মনে করছেন, তাকে কিন্তু সেই অর্থে মানুষ মনে করা হচ্ছে না, রোগী মনে করা হচ্ছে না। তো এই একটা দিক আছে, অর্থাৎ মানে চিকিৎসা ক্ষেত্রে হসপিটালগুলো, প্রাইভেট হসপিটালগুলোর নৈরাজ্য যেমন আছে, সরকারি হসপিটালগুলোতে আপনি চিকিৎসা নিতে যান না, কী ধরনের আচরণ সেখানকার ডক্টর থেকে শুরু করে সাধারণ কর্মচারী, হয়তোবা কিছুটা চেঞ্জ এখন হয়েছে, আমূল পরিবর্তন হয়নি। সেখানে মানে ধরেন দালাল একটা সিন্ডিকেট থাকে, তারা টাকা নিয়ে দ্রুত সিরিয়ালটা দিচ্ছে বা দ্রুত পরীক্ষা করে দিচ্ছে, এখন অনেকটা চেঞ্জ হয়েছে যদিও। কিন্তু এই যে তারপরে স্বাস্থ্য খাতের নিয়োগগুলোতে নানা রকম দুর্নীতির আমরা খবর পাই, মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের খবর আমরা নানা সময় পেয়েছি। তারপরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের মহান জাহিদ মালেকের মতো, বা এই ধরনের এই গংরা ছিলেন, বা এখনও ওনারাই আছেন, ওনাদের সেটেলমেন্টেরই অংশরাই এখন আছেন, যেহেতু ওই ফাঁসিবাদী কাঠামোর প্রক্সি একটা গভর্নমেন্ট এখন আছেন, যারা জুলাইয়ের মূল্যবোধকে সেই অর্থে ধারণ লালন করতে পারছেন না অধিকাংশ ক্ষেত্রেই। তো ফলে আমাদের এই যে সিস্টেমেটিক দুর্নীতি আছে, এই যে প্রশাসন, রাষ্ট্রযন্ত্রে, স্বাস্থ্য খাতের একেবারে ধরেন আমি বলবো যে সর্ষের ভেতরেই প্রত্যেকটা ক্ষেত্রে ভূতরা বসে আছেন। অর্থাৎ আমাদের রোগী থেকে শুরু করে ডক্টর বা কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ, প্রত্যেকটা সেক্টরেই যদি আমরা মানে নৈতিকতা শাসনকে জারি করতে না পারি, মানে মানবিক হয়ে উঠতে না পারি, আমাদের মনে হয় মানে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না। এই সেই নৈরাজ্যকর পরিস্থিতি এখনও আছে। তো আমার মনে হয় যে এটা সম্মিলিতভাবে শুধু আইনের মাধ্যমে না, আমাদের মনোজগৎটাকে চেঞ্জ করে ফেলতে হবে, আমাদের সত্যিকার মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। একজন ডক্টর তার রোগীর প্রতি মানবিক হতে হবে, রোগীকেও মানে সংবেদনশীলতার সাথে চিকিৎসাটা গ্রহণ করতে হবে। হসপিটাল কর্তৃপক্ষকে ব্যবসায়ী হিসেবে দেখা যাবে না, সেবা হিসেবে দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি। আবির ভাই, আপনার কথার সঙ্গে অনেকগুলো কথার সাথে একমত পোষণ করছি। একটু সংযোজন করতে চাই, সেটা হচ্ছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আপনি যদি যান তাহলে দেখবেন যে একজন চিকিৎসককে দিনে 100-200 রোগীকে ট্রিটমেন্ট দিতে হয়। তো এটি করতে গিয়ে স্বাভাবিকভাবে ওনার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে কোয়ালিটি ট্রিটমেন্ট যেটা আসলে কমপক্ষে 10 মিনিট সময় কমপক্ষে এনশিওর করা, এটি করা সম্ভব হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে। তো এরকম কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে চিকিৎসককে সামনে যেতে হয়, ফলে আচরণগত পরিবর্তন থেকে শুরু করে পাশাপাশি মানে ট্রিটমেন্টের যে মান পড়ে যাওয়া, নানান কিছু এখানে সম্পৃক্ত হয়ে যায়। এরপরেও হাসপাতালে যখন চিকিৎসা পড়ে যায়, মানটা পড়ে গেলেই চিকিৎসকদের উপর দায়টা আসে। এটা আসলে যথাযথ কিনা? কারণ এখানে আপনি যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ট্রিটমেন্টের জন্য চিকিৎসক না দেন, আপনি জেনে থাকবেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 1200 পদ এখনো খালি আছে, 12,000 এই জায়গাগুলোতে কিন্তু চিকিৎসক না থাকার কারণে যারা এখন এক্সিস্টিং আছে তাদেরকে কিন্তু সেবাটা নিশ্চিত করতে হচ্ছে, করতে গিয়ে তারা কিন্তু হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের স্বাভাবিকভাবেই যে কোয়ালিটি ট্রিটমেন্টটা সেটা কিন্তু অনেক জায়গায় হয়ে ওঠে না। তো এই জায়গাগুলোতে আসলে কিভাবে সমন্বয় করা সম্ভব বলে আপনি মনে করছেন? আসলে খুবই শূন্যতারা কোথায়, উত্তরণের পথটা আসলে কি হবে? গুরুত্বপূর্ণ আপনি বিষয়টা বললেন, খুবই প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবার কথা। আসলে প্রথমে মানে সমস্যাটা আমি বলি, এই যে 12,000 পদ খালি আছে, অর্থাৎ উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে আমাদের বাংলাদেশের মানে উপজেলাগুলোতে তো মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। অর্থাৎ প্রান্তিক পর্যায়ের এই মানে অব্যবস্থাপনা, এই সংকটের কারণেই কিন্তু সবাই ঢাকামুখী, এবং একটা অংশ শুধু ঢাকামুখীই না, তারা চিকিৎসা নিতে ইন্ডিয়াতেও যাচ্ছে, এখন কিছুটা কমেছে, বা বিদেশেও যাচ্ছে যাদের আর্থিক সঙ্গতি আছে। সেখানে আপনি যেমনটি বললেন বা আমিও আলোচনা করলাম, একজন চিকিৎসক যদি ন্যূনতম সময় না দিতে পারে একজন রোগীকে, তাহলে তো তার রোগটা শনাক্ত করা যাবে না। অর্থাৎ এই যে 12,000 পদে জনবল আসলে কেন নিয়োগ দেয়া যায়নি, এটা আপনি একজন সাংবাদিক হিসেবে যদি স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন আরে আমাদের তো এই নিয়ম আছে, এভাবে পরীক্ষা নিতে হবে, অমুক সময়ে বছরের অমুক সময়ে এই পরীক্ষাটা নিতে হবে,
এই সাপোর্ট আমাদের নাই। এই অর্থাৎ আমলাতান্ত্রিক যে মানে দুর্বলতা, এই দুর্বলতা একেবারে দৃশ্যমান। আপনি এত এত মানুষ, যোগ্য মানুষ আছেন, এত এত বেকার আমাদের দেশে, লক্ষ লক্ষ মানুষ বেকার, কোটি তরুণ বেকার আমাদের এখানে। একটা পরিসংখ্যানে তো বলা হচ্ছে যে মানে 2.5 কোটি তরুণ বেকার বাংলাদেশে, আর হোক কম বেশি হোক। কিন্তু সুতরাং তাদেরকে আমরা এই জনসম্পদকে মানব সম্পদে কেন পরিণত করা যাচ্ছে না? কেন একজন আপনার সেই বয়োবৃদ্ধ একজন মানুষকে উপদেষ্টা পরিষদে নিয়ে এসে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা, এনজিওগ্রাম একটা সরকার বসিয়ে রেখেছে, যাদের কাজ হলো মানে এনজিওদের কাজ তো সেই অর্থে উন্নয়ন হলেও দৃশ্যগত উন্নয়ন, তাদের ফান্ডিংয়ের দরকার হয়, তারা একটা সমস্যাকে দেখিয়ে ফান্ড এনে সেটাকে নিয়ে কাজ করেন। তো আমি বলবো যে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুলোতে শূন্য পদ আছে, সেখানে চিকিৎসক সংকট আছে, সেখানে চিকিৎসায় সংশ্লিষ্ট যারা অন্যান্য সাপোর্টিং স্টাফ থাকেন তাদের সংকট আছে। এটার অবশ্যই ইমিডিয়েটলি তাদের মানে এই শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া উচিত। আরেকটি ব্যাপার হলো, আপনি দেখবেন যে একজন ডক্টরকে ধরেন, একজন ডক্টরের গ্রামের বাড়ি হলো শরীয়তপুরে, তাকে আপনি ধরেন সেই রাঙামাটিতে পাঠিয়ে দিলেন। তিনি থাকেন হয়তো বা ঢাকাতে, এখন ঢাকায় তার পরিবার পরিজন, বাবা মা স্বামী সন্তান আছে, তার সব কিছু ঢাকাতে, স্কুল সন্তানদের স্কুল আছে, তাকে হঠাৎ করে বদলি করে আপনি রাঙামাটি পাঠিয়ে দিলেন। তাহলে তাকে কি প্রণোদনা দেয়া হচ্ছে সেখানে? আপনি যে মানে বরিশালের দুর্গম এলাকায় পাঠিয়ে দিলেন, তো তার জন্য প্রণোদনার ব্যবস্থা না থাকলে তো তিনি সেই মানসিক অবস্থাটা যদি তার ফিট না থাকে, তার সন্তান থাকে ঢাকায়, তার বাবা মা বা পরিবার পরিজন সবাই ঢাকায় রেখে সেখানে আছে, সে একটা মেয়ের জন্য তো এটা একটা কঠিন ব্যাপার। তো এই ব্যবস্থাগুলো অব্যবস্থাপনা রয়েছে, বা তার যেখানে গ্রামের বাড়ি সেখানেও হয়তো বা তিনি যেতে পারছেন না। অর্থাৎ এ ধরনের নানামাত্রিক সংকট আছে আমাদের। বা ধরেন আমাদের সেই উপজেলা বা জেলা লেভেলের সেই জায়গায় যে ধরনের মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট ইকুইপমেন্ট, যে সাপোর্ট দরকার, সেগুলো সেখানে পর্যাপ্ত সরবরাহ নেই, ওষুধ নেই সেখানে, বা সেগুলো সে কারণে ধরেন প্রাইভেট ক্লিনিকগুলোতে যে কারণে ভিড় দেখা যায়, বা সবার তো সেই সঙ্গতিও নেই। অর্থাৎ এই রাষ্ট্রের কিন্তু মানে আমাদের মৌলিক যে অধিকারগুলো দেওয়ার কথা, সেই অধিকারগুলো কিন্তু দিতে পারছে না আমাদের। অর্থাৎ এই জনগণের টাকাই কিন্তু এই সরকার বা এই মানে চিকিৎসা খাত বা এই খাতগুলোতে ব্যয় করা হয়, কিন্তু সেই সেবাটা জনগণ পাচ্ছে না। জনগণের বছরের পর বছর সেই মানধাতা আমলের সেই সিস্টেমে চলছে, জনগণ প্রতারিত হচ্ছে। অর্থাৎ তাদের করের টাকাই কিন্তু তাদেরকে মানে দুর্নীতি করা হচ্ছে, তসরুপ করা হচ্ছে, বা যথাযথ খাতে ব্যয় করা হচ্ছে না। অর্থাৎ জবাবদিহিতামূলক মানে স্বাস্থ্য খাত আমরা দেখছি না কোনো ক্ষেত্রেই। এই অবস্থা দূর হওয়াটা অতি জরুরি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সংকটের কথাগুলো যে বললেন, এখানে একটি বিষয়ে আপনার নজর একটু দিতে চাই, সেটা হচ্ছে সরকার সাম্প্রতিক সময়ে এই সংকট দূর করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাকুল্যে মোটামুটি 2-3 জন মেডিকেল অফিসার এখন পাওয়া যাবে গেলে আপনি দেখবেন, কিন্তু শিফট তো 2-3 শিফট থাকে, সারাদিন সারা রাতে রান করার একটা ব্যাপার থাকে, জরুরি বিভাগ তো অনবরতে খোলা রাখতে হয়। এই যে সংকটটি, এই সংকটের বিপরীতে সরকার, ইন্টারিম সরকার যখন আসলো, স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা মনে করলেন যে দ্রুততম সময়ে এখানে কিছু চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করতে হবে। এটি করতে গিয়ে তারা একটি বিসিএসের আয়োজন করলেন, 48তম বিসিএস, বিশেষ বিসিএস, শুধুমাত্র চিকিৎসকদের জন্যই। তো এটি করা মোটামুটি সবগুলো কাজ কমপ্লিট। এখন পুলিশ ভেরিফিকেশনের জন্য 2 মাস ধরে ঝুলে আছে। এইটা সংকট সমাধান হয়ে গেলে বা তাদের নিয়োগটা নিশ্চিত করা গেলে এখানে কিন্তু প্রত্যেকটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি 2 জন 3 জন বা 4 জন 5 জন করে চিকিৎসক কিন্তু দিতে পারবেন। এটি কিন্তু হচ্ছে না। এই যে ঝুলে থাকাটা, অক্টোবর নভেম্বর ছিল পুলিশ ভেরিফিকেশনের জন্য, বাকি সমস্ত কাজ কমপ্লিট। এই বিলম্ব হওয়ার কারণ কি থাকতে পারে? এখান থেকে বেরিয়ে আসার পথ কি, বা আপনার তরফ থেকে পরামর্শ কি থাকবে? আমি আলোচনার শুরুতেই বললাম যে এই যে মানে পুরনো কাঠামো এবং দীর্ঘসূত্রিতা যে কোনো কাজের, এগুলো আসলে মানে আমাদের সব ক্ষেত্রেই, সব অফিসেই, বিশেষ করে সরকারি অফিসগুলোতে এটা দেখা যায় যে মানে যে কোনো কাজ বিলম্ব হওয়া এবং ঠিক সময়ে করতে না পারা, এটা মানে অত্যন্ত ব্যর্থতার ব্যাপার। এবং এটা শুধু আমাদের যারা আমাদের গ্রাম বাংলার
68,000 গ্রাম বাংলার বা এখন গ্রামের সংখ্যা বেড়েছে, তারাই যে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, এর মাধ্যমে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষতির মাধ্যমে আমাদের কিন্তু মানে একটা বদনামও হয়ে যাচ্ছে নানানভাবে, যেহেতু রোগীর মৃত্যুর হার বাড়ছে বা স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হলে তো একটা জাতি টোটাল একটা বিপর্যস্ত হয়ে পড়ে, সেটা শারীরিক স্বাস্থ্য হোক মানসিক স্বাস্থ্য হোক। অর্থাৎ আমাদের দেখবেন যে এই যে বিসিএসটা তড়িৎ গতিতে নেয়ার পরেও তাদের নানান ভেরিফিকেশন বা নানান দীর্ঘসূত্রিতার কারণে তারা এখনও বসতে পারেনি। আপনি দেখবেন যে আমাদের যারা ক্যাডার সার্ভিসে আছেন চিকিৎসা খাতের, তারা কিন্তু অনেকেই ক্যাডার পরিবর্তন করছেন, অন্য ক্যাডারে চলে যাচ্ছেন, আবার কেউ কেউ বিদেশে চলে যাচ্ছেন। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমাদের মানে মেধাশূন্যতার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের বিদেশে চলে গেলে তো আমাদের রাষ্ট্রীয় যে সম্পদ, প্রত্যেকটা চিকিৎসক, প্রত্যেকটা মেধাবী শিক্ষার্থী তো রাষ্ট্রের সম্পদ, সেটা বিদেশে চলে গেলে তো এই রাষ্ট্র তাকে কাজে লাগাতে পারলো না। এবং আপনি দেখবেন যে একজন চিকিৎসককে এমবিবিএস করার পরেও আবার তাকে বিসিএস দিতে হচ্ছে। এই যে দুটো পরীক্ষার মুখোমুখি তাকে হতে হচ্ছে। এরপরেও চিকিৎসকদের যে ইন্টার্ন চিকিৎসক বা এরপরে চিকিৎসক যে সুযোগ সুবিধা, সেটা কিন্তু আসলে সত্যিকার অর্থে যথাযথ না। একজন রিক্সাওয়ালাই তো মাসে ইনকাম করে 30,000 টাকা। একজন বিসিএস করা বা একজন ইন্টার্ন চিকিৎসকের বেতনও যদি তেমন থাকে, তাহলে আমাদের একজন কাজের বুয়ার বেতনেই তো 10,000 টাকা থাকে। তো এই অবস্থাগুলো রয়েছে। বা আমাদের রোগী যারা আছেন, দেখবেন যে তারা বাংলাদেশে যেই চিকিৎসাটার করতে তিনি 1 লাখ টাকা তার খরচ হচ্ছে নানান পরীক্ষা নিরীক্ষা, সেটা তিনি ইন্ডিয়াতে গেলে সেখানকার বিভিন্ন হসপিটাল আছে, সেখানে 30,000 টাকায় করতে পারছেন। বাংলাদেশের বিভিন্ন ডক্টর বা বিভিন্ন হসপিটাল এমনও হয়েছে যে তার যে রোগের কথা বলা হয়েছে ওখানে গিয়ে তিনি জানতে পারছেন তার সেই রোগেরই প্রয়োজন নেই, কোনো অপারেশনের প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ এই অবস্থাটা কেন হচ্ছে? আমাদের মানে চিকিৎসক বা আমাদের সিস্টেমেটিক নানান সমস্যা আছে, আমাদের মনস্তত্ত্বে সমস্যা আছে, আমাদের যে পরীক্ষাগার আছে, বিভিন্ন রকমের রোগের পরীক্ষা করা হয়েছে সব ইকুইপমেন্টের মাধ্যমে, সেগুলোর মধ্যেও নানা রকম সেই পুরনো আমলের মেশিনারিজ আছে। অর্থাৎ সমস্যাটা আসলে আমাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা তো রয়েছেই, দুর্নীতিগ্রস্ত অনেক মানুষ, এর বাইরেও আমাদের কাঠামোগত সমস্যা আছে, যেটা দূর হওয়া উচিত। এবং আমাদের যেখানে এই যে আগে বললাম যে 12,000 চিকিৎসকের যে সংকট প্লাস 13,000 বা এই সংকটটাও দূর করতে হবে। এবং আমাদের চিকিৎসা ব্যবস্থাকে যদি রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় পৌঁছে নেওয়া না যায়, শুধু এভাবে বড় বড় ভাষণ দিয়ে উপদেষ্টারা যে ভাষণগুলো দেয়, কোনো কাজ হবে না, আমূল পরিবর্তন হবে না। আমাদের মানে যারা নাগরিক আছেন তারা ভিকটিম হতেই থাকবেন, মরতেই থাকবেন, এবং সেই অপমৃত্যুর দায় অবশ্যই এই রাষ্ট্রযন্ত্রের। এই দায় মোটেও রাষ্ট্রযন্ত্র বা এই গভর্নমেন্ট বা কর্তৃপক্ষ এড়াতে পারে না। ধন্যবাদ আবিদ ভাই। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি একজন গণমাধ্যম কর্মী, কবি, লেখক। গণমাধ্যম কর্মীদের সঙ্গে চিকিৎসকদের একটি দূরত্ব, এটি মোটামুটি একটা পুরনো কথা আর কি। তো আসলে এই জায়গা থেকে উত্তরণের উপায় কি, বা দূরত্ব কী কী কারণে হয় বলে আপনি মনে করেন? আসলে গণমাধ্যম তো রাষ্ট্রের দর্পণ বা রাষ্ট্রের আয়না। গণমাধ্যম কর্মীদের সঙ্গে চিকিৎসকদের দূরত্ব না, ভালো সম্পর্কও আছে। আমরা বিভিন্ন সময় আমরা মানে যারা চিকিৎসক আছেন তাদের কে নিয়ে অনেক সময় নিউজ করতে হয় বিভিন্ন রকম। তো আবার রোগীদের পক্ষ থেকেও বিভিন্ন অভিযোগ আসে যে অমুকের অবহেলার কারণে, অমুকের ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে। তো এখন একজন সাংবাদিককে তো নিউজ করতে হলে যেমন এই রোগীর মৃত্যুর নিউজটাও করতে হচ্ছে, বা তার স্বজনের সেই মানে অভিযোগটাকে আমলে নিয়ে করতে হচ্ছে। এবং যে কোনো হসপিটাল বা স্বাস্থ্য খাতের যদি এটাকে ব্যবসা হিসেবে দেখা হয়, বা আমি যেভাবে বললাম যে চিকিৎসকদের অনেকে বিভিন্ন হসপিটাল থেকে পার্সেন্টেজ নিচ্ছে, উপহার নিচ্ছে, দামি গাড়ি বাড়ি নিচ্ছে, এমন খবরও আছে।
তো এবং নিয়োগ বাণিজ্যের নানান বিষয় আছে। অর্থাৎ এক গণমাধ্যম কর্মীকে কিন্তু এই সকল অসঙ্গতি নিয়ে গণমানুষের পক্ষে হয়ে কাজ করতে হয়। এর বাইরে যে শত্রুতাবশত কোনো নিউজ হয় না আমি সেটা বলবো না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে এই অসঙ্গতিগুলো গণমাধ্যমে তুলে আনার কারণেই অনেক সময় সাংবাদিকদের বা গণমাধ্যমকে অনেকে শত্রু মনে করে, যেটা হয়তো বা সর্বাংশে সত্য নয়। আচ্ছা, এখানে একটু আপনাকে ব্রেক দিতে চাই। চিকিৎসকদের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলি আসলে, যে আপনারা আসলে এই কারণে বিরক্ত কিনা। ওনাদের বক্তব্য হচ্ছে যে আমরা যদি দোষ করে থাকি আপনারা ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। তো কিন্তু এক ভুল চিকিৎসায় রোগের মৃত্যু, স্বজনদেরকে খুশি রাখার জন্য, অথবা আপনার আপাত দৃষ্টিতে আপনার কাছে যেটা মনে হয়েছে সেই নিউজটা করে ফেলেন, একটা শিরোনাম করলেন, চিকিৎসকের ভুলটা ছিল কিনা এটা আপনি কীভাবে বুঝলেন? এটা জানার জন্য তো স্বাভাবিকভাবে আরেকজন মোটামুটি স্পেশালিস্ট পর্যায়ের লোক লাগবে, যিনি আসলে এই বিষয়টা ধরতে পারেন। এই জায়গায় ওনাদের কিছু কমপ্লেন থাকে আছে। আপনি আসলে কীভাবে দেখেন যে একজন একটা রোগী মারা গেলে আমি যখন বললাম যে ভুল চিকিৎসা রোগীর মৃত্যু হয়েছে, এটা আমি কি জাজ করার সুযোগ আমার ছিল, বা আমি জাজ করতে পেরেছি, বা জাজ করার উপযুক্ত ব্যক্তি আমি? কীভাবে মূল্যায়ন করেন বিষয়টি? আসলে আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন সাংবাদিকতা শুধু নিউজ ছিল। ধরেন আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে, যে যখন আমরা স্টুডেন্ট ছিলাম। এখন সময়টা ডিজিটাল এই সময়ে একেবারেই চেঞ্জ হয়ে ভিউজের সময় চলে এসছে। এখন নিউজের থেকে ভিউজটা বেশি হাউসগুলোও সেভাবে চাচ্ছে। আবার এটা আমি বলবো গণমাধ্যমের একটা দুর্বলতার একটা জায়গা, ভিউজের জায়গায় চলে এসছে। মোজো সাংবাদিকতা এসছে, বা টেলিভিশনেও লাইভ টেলিকাস্ট করা হয়। কোথাও একটা রোগী মারা গেলে কোনো কিছুর মানে না জেনেই স্বজনদের যেই অভিযোগ বা মানে তাদের মানে বিক্ষোভের সেই চিত্রটা দেখানো হয়, সরাসরি দেখানো হয় বা নিউজও করা হয়। অর্থাৎ তাৎক্ষণিকভাবে কিন্তু আবার সাংবাদিকদের গণমাধ্যমকেও দোষারোপ করা যায় না, এই কারণে যে আসলে তাৎক্ষণিকভাবে তো সেটাকে প্রমাণ হওয়া, আদালতে যাওয়া বা অন্য বিশেষজ্ঞের কাছে যাওয়ার সুযোগ কম থাকে। যে কোনো একটা অভিযোগ আসলে, সেটা যে কোনো অভিযোগই হোক, সেটা আদালত পর্যন্ত বা ঠিক রায় হওয়া পর্যন্ত যেতে যেতে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তো এইটা যে কোনো আমাদের সিস্টেমেটিক আইন বা গণমাধ্যম তো নিশ্চয়ই ভুলের ঊর্ধ্বে না। আসলে চিকিৎসকরাও যেন দায়িত্বশীল হন, তারা যেন সত্যিকার অর্থে মানে চিকিৎসাকে সেবা, অর্থাৎ ভালো করে বললে ইবাদত মনে করেন, প্রার্থনার মতো মনে করেন, যেই ধর্মেরই হন না কেন, এটাকে তার শুধু চাকরি মনে না করেন। আর যিনি সেবা নিচ্ছেন তিনি তার স্বজন মারা গেলে বা তিনি ক্ষতিগ্রস্ত হলে তিনি ক্ষোভে ফেটে পড়বেন, এটাই তো স্বাভাবিক। তো আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি যে আমরা নিজেরাও যেহেতু আমাদের শহীদ বা স্বজনদের মানে তাদের ভিকটিমদের রক্তে রক্তাক্ত হয়েছে, তো আমরা দেখেছি বিভিন্ন হসপিটাল তাদেরকে পুলিশি ভয়ে বা রাষ্ট্রযন্ত্রের ভয়ে সেবা দিচ্ছেন না। আবার এমন অনেক চিকিৎসক দেখেছি জীবনের ঝুঁকি নিয়ে আমাদের শহীদদের, আহতদের সেবা দিয়েছেন। আমরা তাদেরকে শ্রদ্ধায় স্মরণ করি এবং চাকরির পরোয়া না করে অনেক হসপিটাল বন্ধ করে থ্রেটের মুখোমুখি হয়ে হতে বলেছে। সে যেই মতামত বিশ্বাসী হোক না কেন, সে তো আমার কাছে একজন পেশেন্ট, তার সেবা আমি অবশ্যই করব, চাকরি থাক আর না থাক। অর্থাৎ এই দায় এবং দরদ, এই পরিবেশ আমরা চাচ্ছি প্রত্যেকের, রাষ্ট্রের সব অংশীজন, সব পেশাদারি, যেই পেশায় থাকেন না কেন, সবার কাছে এই আমরা আশাবাদটা রাখি, তারা যেন এই মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, আমাদের যে ঐতিহ্যের মূল্যবোধ, সেটা হোক জুলাইয়ের বা ৭১-এর শহীদের যে গণ আকাঙ্ক্ষা, অভিপ্রায়, যে চেতনা, যে আশায় তারা জীবন দিয়েছেন, সেরকম একটি পরিবেশ আমাদের রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে গড়ে উঠুক, সব ফাংশনাল জায়গায় সঠিক ফাংশন করুক রাষ্ট্রের সব অর্গানগুলো, সব নাগরিক, সব দায়িত্বশীল মানুষ যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ আছেন, মানে সবাই নিজ দায়িত্ব যদি যথাযথভাবে পালন করেন, সেটাই আসলে দেশপ্রেম। বলা হয় না যে দেশপ্রেম ইমানের অঙ্গ। আমি হসপিটালের একজন নার্স, আমার কাজটা আমি ঠিকভাবে করি। আমি সাংবাদিক, আমার কাজটা আমি ঠিকভাবে করি। আমি একজন রিক্সা চালক, আমি আমার দায়িত্বটা ঠিকভাবে করি। এটাই রাষ্ট্রের মানে দেশপ্রেম। চিকিৎসক তার দায়িত্বটা ঠিকভাবে পালন করুক, এটাই প্রকৃত অর্থ দেশপ্রেম। সেই দেশপ্রেম, দেশত্ববোধের ঘাটতির কারণেই নানান জায়গায় নৈরাজ্য, নানা রকম সংকট সৃষ্টি হচ্ছে।
এবং আমাদের যে রাষ্ট্র গড়ার যে অভিপ্রায়, যে মূল্যবোধ, তার থেকে বিচ্যুত হয়ে গেছি বলেই নানা রকম বিপর্যয় সৃষ্টি হচ্ছে। তো আমার আহ্বান থাকবে যে এই বিপর্যয়কর পরিস্থিতি মানে যারা দূর করতে আমাদের যে নিজেদের উপর অর্পিত যে দায়িত্ব, যে রাষ্ট্রের দায়িত্ব হোক বা নাগরিক হিসেবে আমার যে দায়িত্ব, সেটা যদি আমরা যথাযথভাবে পালন করি, শুধু বক্তৃতাবাজি না সত্যিকার অর্থে পালন করি, তাহলে আমার মনে হয় যে আমরা সত্যিকার একটি সুন্দর এবং স্বপ্নময় যে বাংলাদেশ গড়ার কথা আমরা বলে থাকি, সেই বাংলাদেশ আমরা গড়তে পারবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুবই চমৎকার করে কথাগুলো বলছেন আপনি। আমরা মনে করি যে আসলে সবাই সবার জায়গা থেকেই দায়িত্বশীল সুলভ আচরণ করলে আমরা আসলে একটি সুন্দর স্বাস্থ্য খাত বা সামগ্রিক ব্যবস্থাপনা সুন্দর হয়ে উঠতে পারে। আরেকটি বিষয় নিয়ে আমরা আপনার কাছ থেকে একটু কথা শুনবো, সেটি হচ্ছে এই যে আমাদের যে করাইল বস্তিতে আগুনের ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করে দিয়েছে আর কি। এরকম অগ্নিকাণ্ডের ঘটনা মাঝে মাঝেই ঘটে নিয়মিত বিরতিতে। আসলে এটি ঘটার পরে বিভিন্ন জন থেকে নানান রকমের কথাবার্তা আসে, যারা পুড়ে যায়, যাদের বাড়ি ঘর হারিয়ে যায়, তাদের কেউ কেউ একদম প্রকাশ্যে দিবালোকে তারা বলে যে প্ল্যান করে পরিকল্পিতভাবে আগুনটি লাগিয়ে দেওয়া হয়েছে। একটি ঘটনাও আমরা দেখলাম না যে অনুসন্ধান হয়েছে অথবা কারণ বেরিয়ে এসেছে, এবং এই বস্তিগুলো পড়ার পরে আবার নতুন করে স্থাপনা তৈরি হয় এখানে। সবগুলো আমাদের জন্য বড় বড় প্রশ্ন। কিভাবে দেখেন এই বিষয়গুলো? আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা মনে করি যে অনেক কিছুই চেঞ্জ হবে বলে আশা ছিল, কিন্তু আসলে সেই অর্থে পরিবর্তন হয় নাই। আমাদের এ ধরনের ম্যাসাকার করার জন্য আমাদের ধরেন বিভিন্ন এজেন্সি আছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা আমাদের নৈরাজ্য সৃষ্টি করার জন্য ফ্যাসিবাদী নানান গোষ্ঠী। এই গত 1.5 বছরের কথা আমি বলছি, ওই মানে নানান অর্গানগুলো এখনও যেহেতু সক্রিয় দেশে বা বিদেশে, দেশের বাইরে, তো তাদের পক্ষ থেকেও যদি এই ঘটনা ঘটানো হয়ে থাকে, এই অভ্যুত্থান পরবর্তী এই ইন্টারিম কেন তাদেরকে খুঁজে বের করতে পারে না, এই প্রশ্নটা আমার। এবং নাকি তাদের সর্ষের ভিতরেই ভূত রয়ে গেছে, গোড়াতেই গলদ রয়ে গেছে কিনা। আমি এই ধরনের নেক্কারজনক ঘটনা প্রত্যেকবারেই যখন ঘটে তখন বলা হয় যে এটা দুর্ঘটনা না নাকি নাশকতা। এরপর একটা তদন্ত কমিটি হয়, লোক দেখানো, এবং সেই ফলাফল গোল্লা। আমরা জানতে পারি না কীভাবে আগুনটা ধরেছে। এই যে করাইল বস্তির আগুন, এবং একেবারে যেখানে গাজার মতো বিধ্বস্ত একটা অবস্থা, সব পুরো ছাই হয়ে গেছে, সেখানে আপনি দেখবেন যে যেদিন আগুনটা ধরল সেদিন সময় টিভিতে একটি প্রতিবেদন দেখানো হয়েছিল, বিশেষ প্রতিবেদন করাইল বস্তি নিয়ে। সকাল থেকে দেখানো হচ্ছিল, মধ্যরাতে গিয়ে সেখানে আগুনটা লাগলো বা লাগানো হলো। এই যে নেক্কারজনক কাজ, এটা এর পেছনে কিন্তু আসলে একটা এলিট একটা বিষয়ও অনেক সময় থাকে। অর্থাৎ এই বস্তিগুলো দূর করে সেখানে বহুতল ভবন করার একটা প্রবণতা বা মার্কেট করার একটা বেনিয়া গোষ্ঠী যারা আছে তাদের একটা আকাঙ্ক্ষা থাকে। সেই উদ্দেশ্যে মনে করা হয় যে অধিকাংশ আগুনই আসলে দুর্ঘটনা না, সেটা নাশকতার করা হয়। কিন্তু সেটা কেন আমাদের রাষ্ট্রের অর্গানগুলো এত গোয়েন্দা সংস্থা পালি আমরা, আমাদের টাকায় এরা মানে নির্লজ্জ দায়িত্ব পালন করে, আমাদের ডিজিএফআই, এনএসআই, আমাদের ডিবি, মানে আমাদের ধরেন ছোট বড় 30 থেকে 35টা এরকম গোয়েন্দা সংস্থা আছে। তারা কি করে, কি ছেড়ে আমি বলবো যে তারা কেন এগুলো খুঁজে পায় না, তারা মানে এতটা অদক্ষ কেন বা এতটা নির্বিকার কেন, তারা কি করছে, কেন আমাদের বেতন নিচ্ছে? তারা দায়িত্ব পালন না করতে পারলে সেই উপদেষ্টারা পদত্যাগ করুক, তারা মানে ক্ষমতা ছেড়ে দিক, তা মানে চাকরিতে কেন আছে? আমি কোনো এরকম নাশকতার ক্ষেত্রে, দুর্ঘটনার ক্ষেত্রে আপনি দেখবেন না যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা যথার্থ কারণটা উদ্ঘাটন করতে পেরেছে। অনেক সময় সেটা সম্ভবও হয় না, কিন্তু কোনোটাই আমি দেখিনি যে কোনো নাশকতাকারীকে গ্রেপ্তার করতে পেরেছে লোক দেখানো কিছুই ছাড়া। অর্থাৎ আমাদের যে এখানে হাজার হাজার মানুষ সর্বশান্ত হলো, তারপরে সেই আগুনে পুড়ে হসপিটালে যেতে হচ্ছে। হসপিটালেও আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে মানে বার্ন ইউনিটের নানান অব্যবস্থাপনা বা চিকিৎসা সংকট ইত্যাদি দেখেছি, বা এর সঙ্গেও ফ্যাসিবাদী কাঠামো যুক্ত, বা আমরা সেই সময় দেখেছি যে
রাষ্ট্রের ব্যবস্থাপনায় মানে অগ্নিকাণ্ড ঘটানো হতো, অগ্নিসন্ত্রাস করা হতো, পেট্রোল বোমা মারা হতো বা বাস জ্বালিয়ে দেওয়া হতো। তো এখনও যদি সেই পুরনো অবস্থার মতো এখনও নাশকতা ঘটানো হয় বিশেষ, সেটা যেই করুক না কেন, এটা তো স্পষ্ট অন্যায় এবং মানে এটা ভয়ানক রকম একটা নৈরাজ্য এটা। তো এটা যারাই এই অপরাধ, অরাজকতা, এই বিশৃঙ্খলা সৃষ্টি করুক, এ ধরনের নাশকতা করুক, এটা মানে খুনের থেকেও বড় অপরাধ, খুনের মতোই অপরাধ। আপনি একটা মানুষের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছেন, তার জীবনটাই তো ছাই হয়ে যাচ্ছে, তাই না? সে মানে যার জীবনের সব কিছুই, আপনি চিন্তা করতে পারেন যে আপনার ঘরটা যেই ঘরে থাকেন সেটা পুড়ে গেছে, অর্থাৎ আপনার জীবনটাই তো একেবারে জ্বালিয়ে পুড়িয়ে, আপনার জীবন তো পুড়িয়ে মারার মতো ঘটনা। হ্যাঁ, রাইট। তো আমার মনে হয় যে এই ব্যাপারে রাষ্ট্রের আন্তরিক হওয়া উচিত, এবং যারা এটা দুর্ঘটনা হলেও, দুর্ঘটনাও এক ধরনের নাশকতা, দুর্ঘটনা ঘটার সিমটম আমি কেন রাখবো? তো সুতরাং যাই হোক, এটা এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, আমরা আন্তরিক সমবেদনা এবং দুঃখ প্রকাশ করি। যদিও এই সমবেদনায় কোনো লাভ হবে না, যে মানুষটার ঘর পুড়ে গেছে বা যার আসবাবপত্র পুড়ে গেছে, যার ক্ষতি হয়েছে। তো আমরা এ ব্যাপারে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করি, এবং যারাই ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আমি তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন আগুন লাগার এই সম্ভাবনার গুলোই তারা যেন না রাখেন, অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখেন, সেটা বস্তি হোক বা বহুতল ভবন হোক, যেখানেই হোক। এবং আমাদের অধিকাংশ সময় দেখা যায় যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাওয়ারও পথ থাকে না। ভবন নির্মাণ এমনভাবে কেন করা হবে? বস্তি হলেও তো সেখানে সিটি কর্পোরেশন বা আমাদের কর্তৃপক্ষের মানে আগুন নেভানোর, তড়িৎ গতিতে আগুন নেভানোর মানে ব্যবস্থা কেন হেলিকপ্টার থেকে এখনও করা যাচ্ছে না? বিদেশে যেভাবে খুব দ্রুত গতিতে আগুন নেভানো যায়, আমাদের এখানে কেন করা যাচ্ছে না? সুতরাং এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের সিস্টেমেটিক চেঞ্জ আনতে হবে, এবং সেই উন্নত বিশ্বে যেভাবে এই ব্যবস্থাগুলো নেওয়া হয় সেভাবে ব্যবস্থাগুলো নিতে হবে। আমার মনে হয় সেভাবে আমরা ভবিষ্যতে যেন একটি অগ্নিকাণ্ডের পরে আমরা আর একটা অগ্নিকাণ্ডের ঘটনা যেন না ঘটে, এই ব্যবস্থা আসলে আমরা নেওয়া হয় না। এর ফলে এই ঘটনার ধারাবাহিকতা বন্ধ হচ্ছে না বলে আমার মনে হয়। আমরা এগুলোর অপনোদন চাচ্ছি, এগুলোর স্বাভাবিকভাবে প্রত্যেকটারই যেন অবসান হয়, এটা আমরা প্রত্যাশা করি। এবং আজকের এই ঘটনাগুলো যেহেতু স্বাস্থ্য খাতের সাথে যখন আহত হয়ে যখন হাসপাতালে চলে আসবে, তখন স্বাভাবিকভাবে আমাদের সাথে একটু রিলেটেড হয়ে যায়, সেজন্য প্রসঙ্গগুলো আমরা নিয়ে এসেছি। নাগরিক হিসেবে আমরা এই বিষয়টি দ্বারা তাড়িত হই, আমরা আসলে ব্যথিত হই, মর্মাহত হই, এবং কারণগুলো মনের ভেতরে সারাক্ষণই উঁকি দিয়ে উঠতে চায় যে কেন এটি ঘটছে, কেন একটি কারণেরও মানে একটি ঘটনা আমরা অনুসন্ধান করতে পারলাম না বা তাদেরকে শাস্তি নিশ্চিত করা গেল না। যদি এটি ঘটনায় ঘটে থাকে, দুর্ঘটনায় ঘটে থাকে, তাহলে রাষ্ট্রের আরও অনেক বেশি মনোযোগী হওয়া এখানে জরুরি, যে এত বড় বড় ডিজাস্টার এখানে ঘটে যাচ্ছে, এটা সমাধান তো আমাকে করতে হবে। যদি তার দুর্ঘটনা না ঘটে থাকে, তাহলে এর পেছনে কারা আছে তাদের কাউকে বের করে, তাদেরকে খুঁজে বের করে, এবং রাষ্ট্রের পাশাপাশি আমাদের নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকেরও কিছু দায়িত্ব আছে, সচেতন হওয়ার বিষয় আছে, এবং রাষ্ট্রযন্ত্রকে সহায়তা করারও কিছু বিষয় আছে। নাগরিক হিসেবে আমরাও যেন সেই দায়িত্বগুলো পালন করতে পারি। আবিদ আজম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে আপনি আপনার স্বভাবজাত যে শব্দচয়ন, বর্ণনা ভঙ্গি, সেভাবে খুব সুচমৎকার করে কথাগুলি বলেছেন, এবং যেখানে তথ্য দিয়েছেন, যুক্তি দেওয়ার যেখানে যুক্তি দিয়েছেন, আসার জন্য আবারও ধন্যবাদ জানাই। আপনাকে এবং মেডি ভয়েসকে অনেক ধন্যবাদ জানাই, এত সুন্দর করে স্বাস্থ্য খাত নিয়ে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে এবং রাষ্ট্রযন্ত্রের নানান বিষয় নিয়ে যেভাবে আপনি তুলে এনেছেন, এটা অত্যন্ত দরকার এবং অত্যন্ত জরুরি আমাদের জন্য। কারণ আসলে গণমানুষের অধিকার নিয়ে আসলে সেইভাবে কথা বলার, বিভিন্ন পেশা সংশ্লিষ্ট যারা আছেন তাদের পক্ষ হয়ে এভাবে কথা বলাটা, এটা নিশ্চয়ই অত্যন্ত ইতিবাচক একটা ব্যাপার। এবং আমরা যে স্বপ্নের রাষ্ট্র গড়ার অঙ্গীকারের কথা বলি, সেটার পথ সুগম হবে বলে আমার মনে হয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।